দরকার কি? দরকার আছে। কারণ যদি আমি এই লাইনটাকে অফ করতে তাহলে এটা অফ করব। যদি আমরা যেকোনোটা কাজ করতে চাই তাহলে কি গোটা সিস্টেমটা বন্ধ করে কাজ করব আমরা? না। বাসবারে কিন্তু আরো সুবিধা, এই সুবিধাটা যে আমরা যদি চাই এটাকে আলাদা করে এইখান থেকে সাইড করে কাজ করতে পারবো, বাকি লাইনটা চলবে। তাহলে এই এলটি সুইচ গিয়ার হচ্ছে প্যানেল বোর্ড, যেখানে হচ্ছে সুইচ গিয়ার কেন বলি, সুইচিং করা হয়, সার্কিট ব্রেকার থাকে, বড় ধরনের সার্কিট ব্রেকার। তো এইখানে যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করি এটা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করি। আবার যদি আপনার কম রেটিং এর হয় তাহলে এমসিসিবি ব্যবহার করতে পারেন। তবে এয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করাটাই বেস্ট। এইখানে কিন্তু অয়েল সার্কিট ব্রেকারগুলো ব্যবহার হয় না, কারণ ওগুলো রেটিং অনেক উপরে হাই থাকে। তারপরে এইখান থেকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, তিনটা ভাগে। এই যে দেখাচ্ছি এটা সম্পূর্ণ প্রফেশনাল এবং বর্তমানে অ্যাপ্লিকেবল ড্রয়িং। আমরা বই পুস্তকে দেখি না সাবস্টেশনে অনেক ডায়াগ্রাম, অনেক ডিজাইন, কেউ পড়ছে কি এখান থেকে লাগাইছে জেনারেটর লাগাইছে এখানে, কেউ আবার এখানে যা লাগাইছে ট্রান্সফরমার পর লাগাইছে, ওটা না, এটা অ্যাপ্লিকেবল সব মানে আমাদের ইয়া। এইখান থেকে তিনটা ভাগ করছি। একটা হচ্ছে পিএফআই প্যানেল বোর্ডের, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল বোর্ডের জন্য, ইমপ্রুভ করার জন্য। আরেকটা হচ্ছে এমডিবি, মেইন ডিস্ট্রিবিউশন লোড। মেইন ডিস্ট্রিবিউশন লোডের সঙ্গে সংযুক্ত থাকবে হচ্ছে পাওয়ার লোড গুলা। পাওয়ার লোড হচ্ছে কি আমাদের 3 পিন সকেট না, 3 পিন, তারপরে হচ্ছে এসি, তারপরে যে কোনো মেশিন টেশিন যা আছে যত পাওয়ার লোড আছে, লাইট আর ফ্যান বাদ দিয়ে, বাসা বাড়ি লাইটের ফ্যান বাদ দিয়ে, এমার্জেন্সি লোড বাদ দিয়ে, রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড তিন প্রকার না, ওই লোড না, পাওয়ার লোডের কথা বলছি। পাওয়ার লোড বলতে হচ্ছে আমাদের লাইট 3000 উপরে ওয়াট না, 3000 ওয়াট, 1000 ওয়াট না, আমাদের লাইট, ফ্যান, তারপরে হচ্ছে টিভি, 2 পিন সকেট, এগুলো তো এই জাতীয় লোড বাদ দিয়ে, লাইটিং লোড, এই লাইটিং লোড বাদ দিয়ে যত লোড আছে সব পাওয়ার লোড। যেমন হচ্ছে আপনার এসি, গিজার, পানির পাম্প, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন, তারপরে 3 পিন সকেট, গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার, সব হচ্ছে ফ্রিজ, এগুলো সব পাওয়ার লোড। এইখান থেকে আমাদের সমস্ত পাওয়ার লোড সংযুক্ত হবে। আর এটা হচ্ছে এখান থেকে একটা লাইন আসছে, নিয়ে আসে একটা চেঞ্জ ওভার সুইচ নিয়ে আসছি, যেটাকে আমরা এটিএস বলতে পারি, এটিএস, অটোমেটিক ট্রান্সফার সুইচ। এই চেঞ্জ ওভারের সঙ্গে আমরা একটা জেনারেটর লাগাইছি। এইখানে হচ্ছে একটা মেইন লাইন, এখানে হচ্ছে জেনারেটর। এই জেনারেটর থেকে আসছে এমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে না তখন শুধুমাত্র কে চলবে আমাদের, লাইট ফ্যান চলবে। এর তো বেশি চালাই না, আমরা কি আইপিএস দিয়ে কি আমরা ফ্রিজ চালাই? জেনারেটর দিয়ে আমরা ফ্রিজ চালাবো? যদি আমরা এইখানে ধরে আমরা এটা সংযুক্ত না করে যদি এখানে করতাম কেমন হইতো? এখানে যদি এটিএস লাগালাম, লাগাই এটা হচ্ছে জেনারেটর লাগাইলাম, লাগার পরে এই লাইনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম, এই লাইনটাকে বাদ দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। এখন কি ঘটনা ঘটে দেখেন, আপনার এই লোডের সঙ্গে কিন্তু 3 পিন, ফ্রিজ সব কানেক্টেড আছে না। এখন ধরুন যে বিদ্যুৎ চলে গেল, আপনি যখন জেনারেটর চালাবেন, জেনারেটর কি ওই পরিমাণ লোড নিতে পারবে? তখন করতে হবে কি, বাসায় এই ফ্রিজটা বন্ধ করো, এই টিভিটা বন্ধ করো, এই এসিটা বন্ধ করো। এরকম হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়, অনেক জায়গায় যারা না বুঝে ড্রয়িং করে। ধরেন যে এখানে আমি চেঞ্জ ওভার সুইচ লাগাই দিছি, বুঝতে পারছেন, লাগাই দিছি, এখান থেকে আমি লাইটিং লোড, পাওয়ার লোড সব সরবরাহ করছি। এখন কি ঘটবে, যখন সে জেনারেটর চালাবে তখন সব চলবে, তখন জেনারেটর লোড দিবে না, বন্ধ হয়ে যাবে। আবার বাসাতে বলতে হবে এই বন্ধ করেন, কারণ গেছে, এসিটা বন্ধ করে দাও। সেটা কি আমি কি মুখে মুখে করবো? এটা তো অটোমেটিক হওয়ার কথা। এইভাবে ড্রয়িং করা যাবে। তখন লাইটিং লোড, পাওয়ার লোডকে আলাদা করে রাখতে হবে স্যার। অলওয়েজ যেখানে এই সিস্টেমটা হবে সেখানে এটা অলওয়েজ আলাদা হবে স্যার। তা জেনারেটর চালাইতে হলে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ অবশ্যই। সেই হিসাবটা কি রকম হয় দেখাচ্ছি। এগুলো নিচে গেলে সারাদিন পড়াইতে হবে, একটা টপিকের সঙ্গে আরেকটা সঙ্গে আসে। কালকেও ক্লাস করেন? এখন আমরা একটু ক্যালকুলেশন দেখি, তাই না? ছোট্ট করে ক্যালকুলেশন দেখি যাতে আমরা বুঝতে পারি। তা আমরা এই যে লাইনটা নিচ্ছি, এটা আমরা ধরি অ্যাজ এ ট্রান্সফরমার বেস, অর্থাৎ আমরা গোটাল বাড়িটার বা গোটাল বিল্ডিংটার লোড ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে ড্রয়িং এ শুধুমাত্র দেওয়া থাকবে যে ট্রান্সফরমার কত কেভিএ হবে। তো এই ধরে নিলাম এই ট্রান্সফরমারটা হচ্ছে আমাদের 450 কেভিএ ধরে নিলাম। তো এই ট্রান্সফরমার ধরে আমাদের 450 কেভিএ হয়, তাহলে আমাদের এইচটি লাইনের এই কেবলটা কত সাইজের লাগবে, তাই না?
তাহলে আমরা কারেন্ট বের করি আই কেভিএ গুণন কি 1000 আচ্ছা দিলাম। তারপরে এটা কিন্তু এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা থ্রি ফেজের কিন্তু এস এল আরে এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এখানে কিন্তু তিনটা ফেজ আছে প্রতিটাতে। এখন √3 না, √3 ইনটু ভোল্টেজ, এখানে পাওয়ার ফ্যাক্টর হবে না কারণ আমরা কেভিএ থেকে মান বের করতেছি। এই এই অঙ্কটা কিন্তু সবাই ভুল করছে, ম্যাক্সিমাম ভুল করছে। 1000 দেব 100 1000 দিয়ে ভিএ করার জন্য না আপনাদের সূত্র আপনাদের শিখে সেটা পাওয়ার বলছি ফ্যাক্টর আমরা। দিয়ে কিলোওয়াট বার করে দিলে বার করে ওটা কি জন্য একই হবে, একই রেজাল্ট। একে হয় না স্যার কি বলে একই হয়? আমি কালকে দেখ করছি আচ্ছা দেখাচ্ছে একই হবে না কেন? 100% একই হবে। ভোল্ট দিছিল 20 ভোল্ট 450 কেভিএ না 400 ভুল করছেন, একই হয় না? ভুল করছেন, ভুল করছেন। আমার স্যার দেখাইছে কালকে। আচ্ছা দেখাই, দেখাচ্ছি আমি বলি। না না একই হয়, একই হয়, আমাদের ঠিকই দেখাইছে। এই যে 100 কেভিএ তাই না, হ্যাঁ এখান থেকে অ্যাম্পিয়ার বের করব, জি ঠিক আছে? তো এটাকে আপনারা করছেন কি প্রথমে 100 ইনটু হচ্ছে 0.8 গুণ করছেন, কত আসছে? 80 হুম 80 80 80 আসছে কত? কিলোওয়াট কিলোওয়াট। এখন কিলোওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করব, করেন 80 ইনটু 1000 1000 √3 হচ্ছে 1.732 ইনটু হচ্ছে 400 ইনটু 0.8 দেন গুণ করে কত আসে? পাওয়ার ফ্যাক্টর এখানে আসবে কেন আসবে না? এটা কিলোওয়াট বের করতেছেন না, তাহলে পাওয়ার ফ্যাক্টর আসবে না। এই যে আমরা পাওয়ার ফ্যাক্টর গুণ করলাম মাইনাস করলাম, তাহলে পাওয়ার ফ্যাক্টর মাইনাস হয়ে গেল না? স্যার ভুল করছে ওই জায়গায়, ওই যে পাওয়ার ফ্যাক্টর মান বসায় নাই। না না কিলোওয়াট থেকে করতেছি না আমরা, ওয়াট থেকে বলে তাহলে সে বুঝছি এর ভুলটা আমি বুঝছি কারণ অনেকে বুঝবে, আপনি বুঝছেন? বুঝেন নাই? স্যার আসলে আমি আর আমি স্যার করছি কিভাবে ওই যে আই একবার আই বের করছি কিন্তু ওই পাওয়ার ফ্যাক্টর মান নিচে বসাই নাই। স্যার একটা কথা কই এরা দিয়ে অঙ্ক করছে আপনার ইয়ে দিয়ে 1000 দিয়া কিন্তু পাওয়ার ফ্যাক্টর দিছে ওই জায়গা দিছিল না এই অঙ্কটা তো ম্যাক্সিমাম ভুল করছে। ভুল করছে। কেভিএ কে কিলোওয়াটে নিয়ে আসতে পাওয়ার ফ্যাক্টর দিয়ে করতে হবে, গুণ করতে হবে। কিলোওয়াটে নেই। আচ্ছা এটা বের করেন না, মানটা বের করে কত হয় দেখাচ্ছি আমি। দুইটা তারপর আবার আই বের করতে আবার পাওয়ার ফ্যাক্টর দিতে হবে। দেখাচ্ছি আমি। আচ্ছা তুই মানটা বের করেন। কিছু কিছু আমাদের দেওয়া উচিত। আমার হইছে এটা কোন কইছি আপনার? স্যার এটা হইছে আমার। এই তো তাহলে আপনি আইনাসটা কত বের করেন না? এটা এটা মান কত আসে? কারেন্ট কত আসে বের করেন। উপরে স্যার 8000 80000 নিচে উপরে 80000 হ্যাঁ বের করেন, টোটাল বের করেন। হুম 543 কত ভাই ভারী করো না, বলে লাভ নাই, দেখাচ্ছি আমি প্রুফ করে দেখাচ্ছি যে 554.24 ওই যে আবার নিচে। হুম কত টোটাল হয় কত আসে, কত? অ্যাম্পিয়ার কত আসে? 144 144 44 অ্যাম্পিয়ার। এখন আমি সরাসরি করব কেভিএ সূত্র দিয়ে। আই কেভিএ কত? 450 কেভিএ কত? 100 না? 100 ইনটু হচ্ছে 1000 √3 হচ্ছে 1.732 হ্যাঁ ইনটু হচ্ছে ভোল্টেজ। এখানে পাওয়ার ফ্যাক্টর হবে না। এখন করেন, একই আসবে। বের করেন। আর 10,000 তো বের করছেন, কোন নিচে বের করেন। 992 হ্যাঁ 92.8 99.8 কত আসে? 14 দিয়া 14.43 এটা কত আসছিল? 144 কেন তাহলে? আগেরটা কত আসছিল অ্যাম্পিয়ার? ঠিকই আছে স্যার। 14.43 আছে এটা। আগেরটা আর 144 কেন? 14.4 হবে। কারণ এত এই 144 আসছে স্যার। হ্যাঁ 144 এ আসছে তো স্যার। কারণ যে একটা শূন্য কম গেছে ওখানে 144.43 আসছে। মানে 100,000 হইব না স্যার? হ্যাঁ 100,000। জি স্যার ওই যে একটা শূন্য ভুল গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন দাম তো ঠিকই আছে ঠিকই হবে। 144 এখন 144 বাট 10,000 না 144 হ্যাঁ। একই অ্যানসার হবে, দুইবার অ্যানসার হবে। এই যে এটা একই না? তার মানে কি আমরা প্রথমে একবার 0.8 দিয়ে গুণ করতেছি,
আবার যখন এটাকে আসে 0.8 দিয়ে ভাগ করতেছি তাহলে কি অবস্থা হচ্ছে? ওদের তো করা যাচ্ছে না ধারণা না। প্রশ্ন যেই থাকে তার আমি এইটার অ্যান্সার একই হবে। স্যার মোসার এটা কত আছে আমরা 450 কেভি ধরছি না ট্রান্সফরমার। 450 কেভি যদি ট্রান্সফরমার ধরে তাহলে এইচটি লাইনে কি বের করতে হবে আমাদের? কেবল সাইজ বের করতে হবে। এইচটি লাইনে কেবল সাইজ বের করতে কারেন্ট বের করতে হবে আমাদের। তাহলে হচ্ছে কেভি এ ইনটু হচ্ছে 1000 কারেন্টের ফর্মুলা বলতেছি আমি √3 ইনটু হচ্ছে ভোল্টেজ, তাই না? এখন এইখানে কেভি কত আছে? 450 ইনটু 1000 √3 মান 1.732 ইনটু ভোল্টেজ কত আছে? হ্যাঁ 11 কেভি মানে হচ্ছে 11000 ভোল্ট। তাহলে 11 লিখলাম, কেভি কত? 1000 না? 11,000 কি 11 ইনটু 1000 11 কেভি হলো না? তাহলে এই 1000 এই 1000 কেটে গেল। জি স্যার। এখন হিসাব করেন কত হয়, বের করেন। 23.66 অ্যাম্পিয়ার। তাহলে ট্রান্সফরমার আমাদের এইচটি লাইন থেকে কত অ্যাম্পিয়ার নেবে? 23.66 অ্যাম্পিয়ার। তো অবশ্যই সেফটি ফ্যাক্টর রাখতে হবে আমাদেরকে, যেহেতু এটা সার্ভিস লাইনে সবসময় তো চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা হলো 3% বেশি হবে, 3% মানে 300%। 300% কত হয়? 17.97 17 70 পয়েন্ট হ্যাঁ 97 কত? 97 79 98 ওই 97 97 98 স্যার। হ্যাঁ 98 অ্যাম্পিয়ারের হচ্ছে আমরা এর মানের যে কেবল পাবো সেই কেবল আমরা স্থাপন করব। তবে এইখানে যে ফিউজ লাগাবো, এই ফিউজটা লাগাবো হচ্ছে এই যে মানটা আছে না মানে সামান্য 23.66, তাহলে এর থেকে কম লাগাবো, 22 লাগাবো, যাতে আমাদের ট্রান্সফরমারটাও যেন নিরাপদ থাকে। এই যে ফিউজটা লাগাবো এখানে, এই ফিউজটা একটু কম। হ্যাঁ এই যে অ্যাম্পিয়ার এটা কি এটা আমরা ট্রান্সফার থেকে বের করতেছি না? হ্যাঁ। ট্রান্সফার থেকে যেহেতু বের করতেছি, ট্রান্সফরমার তো এর বেশি নিলে কি ওভারলোড হয়ে যাবে না? তাহলে 23.66 বা 22 অ্যাম্পিয়ার বা হচ্ছে 21 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের ফিউজ আমরা এখানে স্থাপন করব। আর 3% আর 2% নিলে হবে না? হবে। কারণ যদি এর থেকে বেশি যায় গেদিতে তো টিপ পড়ে আছে ওখানে। ট্রিপ পড়ে যাচ্ছে কিন্তু কেবলেরও তো একটা লাইফ টাইম আছে, তাই না? আপনার কেবল নিচ্ছেন হচ্ছে 23 অ্যাম্পিয়ার, যে কেবলটা নিচ্ছেন হচ্ছে ধরেন 70 অ্যাম্পিয়ারের। 70 অ্যাম্পিয়ার হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সর্বোচ্চ এটা। সর্বোচ্চ। এর উপরে গেলে সে কিন্তু নিতে পারবে কিন্তু সে গরম হবে। তো এখন যদি আপনি একটা কেবল দিয়ে যদি আপনি সব সময় ফুল লোডে কারেন্ট নিতে থাকেন অলওয়েজ টাইম, কেবলটা টেকসই হবে বেশি দিন? এটা তো মাথায় রাখতে হবে। এই জন্য আমরা 300% করে দেই, যাতে হচ্ছে এখানে ধরেন যে 23 অ্যাম্পিয়ার যাচ্ছে আমাদের, তাহলে এর আরো কি থাকতেছে 2% বেশি থাকতেছে না? বেশি থাকতেছে না? তো এই কেবলটা আমাদের অনেক দিন লাস্টিং হবে, অনেক অনেক দিন টেকসই হবে। তো 2% নিলেও হবে না কেন? হবে। গেল, এটা বের করছি আমরা, স্টিল কেবল বের করছি নাকি? এইচটি কেবল সাইজ কত? এইচটি কেবল অ্যাম্পিয়ার হচ্ছে 70 পয়েন্ট, মানে 70 ধরি, 70 অ্যাম্পিয়ার ধরি। আর হচ্ছে আমার ফিউজ 22 অ্যাম্পিয়ার। 22 অ্যাম্পিয়ার। এখন ওইভাবে আমরা এলডি সেট পারবো না? জি স্যার। এলডি অ্যাম্পিয়ার বের করতে হবে ভোল্টেজ। হ্যাঁ এলডি অ্যাম্পিয়ার বের করি আমরা। এলডি অ্যাম্পিয়ার কত? এলডি কত আছে আমাদের? ট্রান্সফরমার কত? এখানে কিন্তু একটা ট্রান্সফরমার মেয়াদ হয়ে গেল। এলডি সাইডে এসটি সাইডে অ্যাম্পিয়ার বের করে মেয়াদ আসে, কিন্তু এখানে ওটা মেয়াদ হয়ে গেল। ইনটু হচ্ছে 1000 1.732 ইনটু হচ্ছে কত? ভোল্টেজ কত? 450 হলো কেন স্যার? 450 তো এখানে। সেকেন্ডারি সাইডের কাজ করতেছি না। হ্যাঁ 400 সেকেন্ডারি আমরা ওটা 400 তো হচ্ছে কেভিএ ট্রান্সফরমার পাওয়ার। আমরা পাওয়ার কি এটা ধরবো না আউটপুটে যত কিলোওয়াট হবে? ট্রান্সফরমার আউটপুটে পাওয়ার কথা বলেন। না আমরা যে লোড করবে, হ্যাঁ আমরা তো লোড গুলো লোড তো আমরা দেই নেই এখনো। লোড তো ক্যালকুলেশন করে তারপর না ট্রান্সফরমার সিলেকশন করব। হ্যাঁ করছি, সেটা তো আগে করে ফেলছি। ও আমরা ট্রান্সফরমার রেটিং তো জানি।
হুম, জানে আমরা এইচটি লাইনের তার বের করবো, হুম। এখন এখান থেকে আমরা বের করতে পারবো না এখানে তার। এলডি লাইনের তার, হ্যাঁ, তারপরে আমাদেরকে ট্রান্সফরমার রেটিং করতে হবে। ধরতে হবে না, আপনি আগে থেকে যদি লোড ম্যাক্সিমাম লোড যেটা হ্যাঁ 450 কেভি, কেভি। এটাই ধরে কাজ করলে তো হচ্ছে। হুম। কারণ যদি আপনি ওপর থেকে আসেন হ্যাঁ, সেখানে কি করছি আমরা সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 2.5 বার বেশি ধরছি না। এখন আমরা ট্রান্সফরমার ধরেন যে 150 কেভি, যদি এর উপর যেন সার্কিট আরো 2.5 বার ধরতে চাপ পারবে না, জিনিসটা বুঝতে হবে। একটা আমরা এই পাশ থেকে আসতেছি আর একটা হচ্ছে নিচ থেকে আসতেছি, দুইটা কানেকশন হচ্ছে এই জায়গায়। আপনার উপর বিল্ডিং থেকে যখন আসতেছেন এখানে নিচে, আবার আপনি এই লাইন থেকে এখানে আসতেছেন, কানেক্টিংটা হচ্ছে কি এখানে। বুঝে রাখুন আমি এটা। এখন বের করে কত হয়? স্যার এইচডি লাইনেরও তো ভোল্টেজ ধরলাম 400, আবার এলটি লাইনের ভোল্টেজ 400 ধরবো। এইচটি কেন 400 ধরছি, এইচটি 11 কেভি, 11,000। আমারটাও দেখা যায় না। আসসালামু আলাইকুম। স্যার এইচডি হচ্ছে 11,000 কেভি, তো 400 ধরলাম কিলো ওই ভোল্টেজ। হচ্ছে স্যার এই যে আগেরটা ধরলাম আই সমান জি, 450 গুণ এটা। আরে 450 টা হচ্ছে পাওয়ার। স্যার ওইটা তো পাওয়ার ভোল্টেজ হ্যাঁ, নিচে আসলে 400 দিছে স্যারের আগে। তো আছে, একটু কেন বুঝতে দেখাচ্ছি? পারতেছি। 400 ভুল হয়ে যাবে, 11 কেভি হবে। আচ্ছা। 11 কি লিখলাম এই যে 11 11 লিখছি। 450 কোনটা অ্যাম্পিয়ার। এটা না স্যার 64 400 650 এই যে 650 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে থেকে এসটি লাইনে যেটা আমাদের ছিল কত আগে ছিল মাত্র হচ্ছে 23 অ্যাম্পিয়ার, সেখানে আসে গেল হচ্ছে 650 অ্যাম্পিয়ার, ভোল্টেজ ডাউন হওয়ার কারণে বেশি আসলো। তাহলে এখন কেবল এখানে আমরা 300% বাড়া দেই, কত আসে? কারণ আমি ভুল আছে না 650 এমপিয়ার হবে না। কত হবে করেন, ভাগে করেন। 450 into 1000 ভাগে করো। 1000 into 450 কত হয়? 649 45 49.50, তার মানে 50 650। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বলো। এখন হচ্ছে ইয়া করেন, গুণ করেন 1950 1950 এম্পিয়ার। এই এম্পিয়ারে আমাদের হচ্ছে কেবলটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের মোটামুটি একটা খুব ভালো মানের সার্ভিস দিবে। এখন বলবেন যে স্যার এটা তো অনেক হয়ে গেল, 1950 এম্পিয়ার। হ্যাঁ 318, এটা 3 গুণ বেশি নিছি। আপনি চাইলে এখানে 2% নিতে পারেন, অ্যাজ ডিপেন্ড অন, কারণ এই কেবলগুলো তো সবসময় আমরা চেঞ্জ করবেন না, হয় আপনি ট্রান্সফরমার চেঞ্জ করবেন, কিন্তু এই কেবলগুলো চেঞ্জ করবেন সবসময় ভবিষ্যতে পারলে। এখন এটা অ্যাজ এ ডিপেন্ড, ধরে আপনি 2% নেন তাহলে তো আপনার 2% নিতেই হবে কেবলের ক্ষেত্রে, তাহলে হচ্ছে 6 গুণে 1200 এম্পিয়ার, 12 বা 1300 এম্পিয়ার আসবে হিউজ এম্পিয়ারের কেবল। তা আমরা ধরে নিলাম যে 1950 এম্পিয়ার কেবল নিলাম আমরা, 1950 এম্পিয়ার হচ্ছে কেবল। আর সার্কিট ব্রেকার ভালো ব্যবহার করবো বলেন, কারেন্টের সমান 650 আছে তাহলে কম রাখতে হবে, তাহলে 600 না, এখানে গুণ হবে না, এই জায়গায় হবে না। কেন হবে না? এখানে তো আমরা উপর থেকে আসতেছি, যদি আপনি 1.25 গুণ দেন তাহলে 600 থেকে বেশি হলো না। আমরা ট্রান্সফরমার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 650। স্যার ওটা 125% নিতে হয় সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। ওটা লোড সাইড থেকে আসলে, আর এমনি এমনি না, এটা ট্রান্সফরমার থেকে আসতেছি। আচ্ছা যদি আমরা বেশি নেই, ধরি যে আমরা বেশি নিলাম, গুণ করেন কত হয়? 650 ইনটু 1.25 কত আসে? 812 তাহলে 812 এম্পিয়ার যদি আপনি সার্কিট ব্রেকার ব্যবহার করেন, আপনার ট্রান্সফরমার ক্যাপাসিটি হচ্ছে 650 আর সার্কিট ব্রেকার ব্যবহার করেন 812, তাহলে কি হবে? তো হচ্ছে কম নিতে হবে। এখন আমরা যদি না বুঝে যদি একটা ফর্মুলা শিখি, এই ফর্মুলা সব জায়গায় লাগাতে থাকি, না না সাইড বুঝে বুঝলাম। নতুন কিছু শিখতেছি। জিনিসটা বুঝতে হবে যে এখানে কিভাবে করব আমি। এখানে যদি আমি ওই একই ফর্মুলা ফেলাই, আমরা তো শিখে আসছি, স্যার তো বলছে, স্যার এখন বলছে ওই জায়গায়, আপনি সেটা ইউজ করতেছেন যে এই জায়গায়। আমরা এখানে আমরা লোডের কোনো আলোচনায় আসতেছি,
আসতেছি না, আমরা শুধু ট্রান্সফরমারকেই ধরতেছি, আমরা যখন ডিজাইন করি, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ এবং ট্রান্সফরমার রেটিং। হ্যাঁ আমরা যখন ডিজাইন করি সমস্ত লোড ক্যালকুলেশন করে আমরা সেইটাকে কনভার্ট করে দিই কেভিএ তে, অর্থাৎ কত সাইজের আমাদের ট্রান্সফরমার লাগবে, ঠিক আছে। সেখান থেকে আমরা এই সাবস্টেশনের ডায়াগ্রাম ড্রয়িংটা সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট। আপনাকে শুধু কাস্টমার বলে দিবে, আপনার ড্রয়িং বলে দিবে যে এত কেভিএ ট্রান্সফরমার একটা সাবস্টেশন হবে, শেষ। বাকি ডিজাইনটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত আসলাম নাকি? এই সার্কিট ব্রেকার ব্যবহার করলাম। এখন এই বাকি যে সার্কিট ব্রেকার গুলো আছে তিনটা ডিপেন্ড অন লোড লাগবে, আপনার লোডের উপর ডিপেন্ড করে এই সার্কিট ব্রেকার তিনটা লাগবে। কিন্তু যেটা ইনকামিং সেটা আমরা লাগাইলাম হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে, আর এরপরে যে ক্যালকুলেশন গুলো আছে সবগুলো চলে যাবে হচ্ছে ডিপেন্ড অন লোড। 600 এম্পিয়ার 650 এম্পিয়ার সার্কিট ব্রেকার ধরে কম দেওয়া লাগে। ট্রান্সফরমার এর চেয়ে কম নিতে হবে। এর চেয়ে কম নিতে কত হবে। কম? কত কম নেবেন? ধরুন 600 নেবেন, আর ওটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় কারেন্ট। মানে আপনি 600 নেলে আপনি দেখা যায় 500 করতে পারবেন, কম বেশি করতে পারবেন। যখন যেরকম হ্যাঁ, আপনার প্রয়োজন প্রয়োজন পড়বে পড়বে সেভাবে করতে পারবেন, কারণ ওইখানে আপনার হচ্ছে অ্যাডজাস্ট করার অপশন আছে, অন্য জায়গায় কিন্তু নাই। এখন আর কি বাকি থাকে? স্যার ট্রান্সফরমার রেটিং দেওয়া নাই তখন, কেন মানে কেন দেওয়া থাকবে না? কাস্টমার রেটিং দিল না স্যার আমার এখানে। তাহলে এখন গোটা লোড ক্যালকুলেশন করবেন পার স্কয়ার মিটার, একটা বিল্ডিং এর পার স্কয়ার মিটার, এখানে 1 মিটার 1 মিটার পার স্কয়ার মিটারের ড্রয়িং করা, ইলেকট্রিক্যাল ড্রয়িং করার মূল্য হচ্ছে 12 টাকা। এটা আরো বেশি আছে মনে হয়, 12 থেকে 15 টাকা হয় অনেক জায়গায় টাইগারফেতে। এই গভর্নমেন্টেরই গভর্নমেন্ট ইয়ে না, যেই বিল্ডিং গুলো হয় রাজুক করুক যেই করুক, ইলেকট্রিক্যাল ড্রয়িং করে দিবে শুধুমাত্র 12 টাকা পার মিটার, শুধুমাত্র ড্রয়িং। তাহলে একটা যদি আপনার 10 তলা বিল্ডিং হয় মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা লাগবে ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে। এটা তো শিখতে হবে যে মানে এক ড্রয়িং এর জিনিস সব ফ্লোর হ্যাঁ সব ফ্লোর হলেই আমি ইয়ে করবো বিল্ডিং এর আয়তন করতে হবে। এক ফ্লোরের কথা এখন আমি ওর কাছে নকশা নিয়ে যাবো। হ্যাঁ নিলেন এক ফ্লোর না, উপর ফ্লোর থেকে লাইট টাইট নিয়ে আসতে হবে না, মেইন ক্যালকুলেশন করতে নিয়ে আসবেন ওরা আর কাউকে দিকে দিয়ে করাবো। করাতে পারে। আপনি তখন আপনাকে বেশি টাকা দিয়ে লাগবে না, কারণ না ডিজাইন আছে, আপনি কি লাইটটা নিয়ে তাহলে আসবেন। আপনি ইঞ্জিনিয়ার ভাত মারবেন ইঞ্জিনিয়ার ফান মারবে না, কি হবে জানেন? অনেক বিপদে পড়বে। কিছুক্ষণ পর যখন দেখবে যে লোড বাড়ে যাচ্ছে, এই সার্কিট ব্রেকার ঠিক করতেছে, ওখানে তার পুড়তেছে, তখন আবার যায় ধারণা দিবে, দিয়ে করবে কি তখন ডবল লস হবে। তখন ওইগুলো সব খোলার জন্য একটা খরচ করবে, আবার নতুন করে লাগানো যায় একটা রকম। এই যে কিছুদিন আগে বললাম না ওই সচিবের কথা বললাম না, জি। ওই কি করছে ওই তো বললো যে আমার ওইখানে গেছিল লোকজনকে টাকা দেয় নাই, হুম। মানে বকশিস টাকা দেয় না, যেমন আমি যেমন কাজ করতে না ঠেকছি, আমি কাজ জানি তারপর দিতে হয়েছে তোকে বাধ্য হয়ে, আমি কাজ জানি তারপরেও আমার ওয়ারিং কিন্তু করাইতে হয়েছে। এখন এখন সে করছে কি, যাওয়ার সময় মিটারে 4টা না 5টা মিটার সবগুলা নিউট্রাল একখানে শর্ট করে দিয়ে গ্রাউন্ডিং করে চলে গেছে। এখন প্রতি মাসে 2 লাখ টাকা করে বিল দেয়। এখন যখন আসছে তখন এই সমস্যা হয় না, এজিএম ফোন দেয়, জিএম ফোন দেয়, ইয়ার ফোন দেয়, এজিএম জিএম তো ওরা ওই যে খাতা কলমে সবকিছু বাস্তবে ওরা বলে সব ঠিকই আছে, বুঝতেছি না কোথায় সমস্যা। তখন এজিএম পরামর্শ দেয়, হ্যাঁ সেও না আমার ফোন নাম্বার দিয়েছে, ভিডিও দিয়েছে, এনার সঙ্গে কন্ট্যাক্ট করে। কিন্তু তখন সেই লোক আমার সাথে কন্ট্যাক্ট করে, তখন আমি ইলেকট্রিশিয়ান পাঠাই দিয়ে কাজ করাই আসলাম। তো সেগুলো খুলতে আর লাগাইতে আরো দেখা যাচ্ছে কত টাকা খরচ। ওই প্যানেলগুলো ছবিও আছে আমার কাছে, এমন ভাবে করে দিয়ে গেছে যে একবারে ধরা আছে। এই জিনিসগুলো হবে, যেমন আপনি যেমন এখানে মনে করতেছেন যে আপনি ভার মারতেছেন, কিন্তু এখানে আপনার সবটা সেভ হচ্ছে। এখন আসি গুরুত্বপূর্ণ আরো বিষয় আছে, অনেক বিষয়। এখন হচ্ছে আমাদের এই পিএফআই এটা কত হবে বলেন? ঠিক আছে, পিএফআই প্যানেল বোর্ড সাইজ সাইন থিটা দিয়ে করতে হবে। আর সাইন থিটা কেন লাগবে আমার? আমি শিখাইছিলাম না লাস্ট এইটা, কেভিএ মানে 60%, ও হ্যাঁ ওটা তাহলে কেভিএ কত? 450 কেভি ইনটু 0.6 0.6 কত হয়? বের করেন, 270 ভিজিট করেন। 270 কেভি আর হবে 200 পাগল বাড়বে কেন? কে? হ্যালো হ্যাঁ বলেন, সমস্যা কি বলেন? 450 কত হয়? হ্যালো 270 200, 70 তাই তো বলি 270 কেভি আর রিঅ্যাক্টিভ পাওয়ার না স্যার। রিঅ্যাক্টিভ পাওয়ার মানে পাওয়ার মানে ক্যাপাসিটর ব্যাংক। তারপরে এমডিবি লোড যা আছে। এখন কথা হচ্ছে এই যে জেনারেটর, এটা কিভাবে সিলেকশন করব, তাই না?
এটা load এর। থাম্ব না, থাম্ব রুলস আছে একটা, আমরা থাম্ব রুলস ইউজ করি। 1/3 লোডের 1/3 লোড ধরা থাকবে তার 30%। তাহলে আমরা যেহেতু আমাদের লোড নাই, আমরা এটা ধরে ক্যালকুলেশন করতে পারি না। না করা 450 কেভিএ কেন করা যাবে না? ওটা ধরে করবো। আমরা তো এটা বের করছি লোড ক্যালকুলেশন করে। লোডের জন্য ঠিক আছে। এর এর আমরা 1/3 1/3 নিলে হবে। হ্যাঁ 1/3। তাহলে এর 1/3 বের করি কত হয়? 450 ইনটু হচ্ছে 30% ধরি না, 33% 33% ধরি নাকি? 150 আসবে স্যার 3 ভাগের 1 ভাগ। 1.3 450 ভাগ 3 দিলেই তো হয় স্যার। কেন 3 1 3 না 1/3 না। 1/3 33 1 পয়েন্ট ভাগের 1 ভাগ। 150 আসবে কত আসে? 150 150 50 কেভিএ। এটাও কিন্তু রেটিংটা কিন্তু কেভিএ। জেনারেটর রেটিংটা হচ্ছে কেভিএ। হ্যাঁ বুঝলাম না এটা কিসের কি 1/3 আমাদের টোটাল যে লোড আছে এই লোডের হচ্ছে 100 এর 3 ভাগের 1 ভাগ আচ্ছা আপনার জেনারেটর হতে হবে। 1 ভাগ। হ্যাঁ গেল বুঝছে? এখন বাংলাদেশ গভর্নমেন্টের আরো একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে লাইটিং লোডের 10% আপনার সোলার সিস্টেম হতে হবে। করতে হবে লাইটেনিং লোড এর 10% সোলার লাগাইতে হবে কম্পালসারি, না লাগাইলে কানেকশন হবে না। লাইটিং লোডে, তাহলে লাইটিং লোড কোনটা আমরা এখন লাইট এই এই যে এটা বের করলাম, এটা লাইটিং লোড না আমাদের? হ্যাঁ লাইটিং লোড। তাহলে এর হচ্ছে 10% সোলার। কত হিসাব আছে এখানে? 150 এর হচ্ছে 10% কত হয়? 0.1 না না 10% 10% 15 হবে। 15 হবে। হ্যাঁ 15 হ্যাঁ। তাহলে সোলার সিস্টেম যাচ্ছে হচ্ছে 15 কেভি। 15 কেভি কে আবার কিলোওয়াটে ভাগ করে তত লাগবে গেল এটা। সোলার সিস্টেম হচ্ছে লাইটিং লোডের 10%। সোলার সিস্টেম লাগাইতে হবে, এটা কম্পালসারি, না লাগালে কিন্তু বিদ্যুৎ কানেকশন হবে না। জেনারেটর তো স্যার কিলোওয়াটও দেখা যায়। হ্যাঁ ওটা ডাইরেক্ট করতে পারবেন। না ডাইরেক্ট কোম্পানিগুলো কিলোওয়াটেই দেয়। কেভিএতেই হয়, কেভিএতেই হয়, ছোট কেভিএতেই ছোট হয়। জেনারেটরগুলো। দেয় কিলোওয়াটে বলে দেই আমরা, তাদের কাস্টমারের সুবিধা হয়। আইপিএস কিলোওয়াটে হবে না, এটাকে গুণ দেন, এটাকে গুণ দেন 0.8 হয়ে গেল কিলোওয়াট। মানে সবচেয়ে মেন হল কেভিএ 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 পাওয়ার, থেকে তারপর পাওয়ার যেন উৎপন্ন করে। আপাত পাওয়ার। হ্যাঁ, আপাত পাওয়ার। কারণ হচ্ছে এই যে জেনারেটর দিয়ে জানি না আমরা কোন লোড চলবে। যখন সব লোডে চলতে পারে। সব লোড চলবে, যখন পাওয়ার ফ্যাক্টর কমে লোড চলবে, বেশি লোড চলবে, তো সেই জন্য আমরা আপাত পাওয়ারটা সবসময় দিই। ও, এবং এই আপাত পাওয়ারে কয়টি হয়? আর যেখানে কিলোওয়াটে দেয়া থাকবে সেখানে রিকোয়ারমেন্ট পাওয়ার ফ্যাক্টর উল্লেখ করা থাকবে যে পিএফ 0.9 এ হচ্ছে 1 কিলোওয়াট। কিন্তু দুইটা ডাটা উল্লেখ থাকবে। আর যখন কেভিএ থাকবে তখন এই আপনি এক কল পর ফোন দেন, বুঝতে পারছেন? ঠিক আছে। এই পিএফআই এর কোনো ইয়া থাকবে না, কানেক্ট থাকবে না, মানে ওই যে পাওয়ার ফ্যাক্টর কোনো দেওয়া থাকবে না। এটা গেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসি, সেটা হচ্ছে এখন বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবো? কারণ এখান থেকে যে লোড গুলো যাবে, এখানে একটা বক্স যাচ্ছে, এখানে বক্স যাচ্ছে। তো এখন আমাদের একটা অ্যাপার্টমেন্টে অনেকগুলো বিল্ডিং হয় না? অনেকগুলো, তো 10টা 12টা 25টা হয়। এখন কি সবার বিদ্যুৎ বিল গুলো একখানে করে বিদ্যুৎ দেবো? না স্যার কেউ কম চালাবে, কেউ বেশি চালাবে, তখন কি করবো? আলাদা আলাদা মিটার লাগবে। হ্যাঁ আলাদা মিটার লাগবে। আলাদা আলাদা মিটার ভেটার লাগবে। তো এই আলাদা আলাদা ভেটার গুলো হবে এই এমডি বক্সের সঙ্গে। আর এই যে এমার্জেন্সি আছে, এই এমার্জেন্সির সঙ্গে আলাদা আলাদা মিটার লাগবে না। কারণ এখানে জেনারেটর ব্যক্তিগত না, ব্যক্তিগত কেন? লাগবে না। জেনারেটর বিল জেনারেটরেই তো আপনার রেটিং দেখায়। আরে না, ও আউটপুটে দিচ্ছি, তাহলে দেখেন। এটিএস এর মাধ্যমে তো লাইন এখানে দিয়ে যাবে লাইনটা, তাই না? লাইন হাতে যাবে না, এখানে যাবে। লাইন তো আলাদাই। জেনারেটর লাইনই তো আলাদা, বোঝেন নাই। সাইডই আলাদা। বুঝেন নাই? আমার ধরেন যে এরকম ফ্লোর আছে, ধরে নিলাম, তো এখানে 4টা ইউনিট আছে। আমি কি এটা ভাগ করে ভেবো না প্রতিটার জন্য কে কতটা ইউজ করলো বিল হিসাবে? সেটা তো হবে নাকি? এখন যদি আমি ঘর পরটা সবার বিল পাঠা দেয়, যার লাইট জ্বলে না সেও একই বিল দেবে, আর যে জ্বলে সে একই বিল হবে নাকি? এটা বলেন।
হবে না। তাহলে এখানে লাইন তো দুইটা পাইলাম না আমরা, ইমার্জেন্সি একটা পাইলাম, মেইন ডিস্ট্রিবিউশন একটা পাইলাম। তাহলে কি করবো বলেন? মিটার লাইন এমডিবি থেকে লাইন নিয়ে যাবো। এখন বিষয় হচ্ছে এমার্জেন্সি যেহেতু মানে সবার জন্য, হুম দেরি হবে। হুম আমি ফাইনাল জেনারেটর তো সচরাচর বিল মানে বিদ্যুৎ আচ্ছা, বিলটা লাগে না। আমাদের এই এমার্জেন্সি ডিস্ট্রিবিউশন থেকে কি কি লোড চলবে বলেন? এমার্জেন্সি থেকে সরি এমডিবি থেকে সব পাওয়ার লোড চলবে। পাওয়ার লোড 2 পিন 3 পিন সকেট। এই জায়গায় আমরা প্রতিটা ইউনিটে আমরা হচ্ছে মিটার সংযোগ করব, কিন্তু এই জায়গায় আর মিটার সংযোগ হবে না, এটা সরাসরি যাবে হ্যাঁ সরাসরি বিল্ডিং এ যাবে, সরাসরি আপনার রুমে লাইনে যাবে। কারণ হচ্ছে যখন জেনারেটর দিয়ে চলবে তখন এক ধরনের ইউনিটের কাউন্ট হবে, যখন আবার বিদ্যুৎ দিয়ে চলবে তখন এক ধরনের ইউনিট হবে। আবার দেখা যাচ্ছে যে কোনো মাসে জেনারেটর চলবে হচ্ছে সারা 4-5 ঘন্টা, আবার কোনো মাসে ধরো 20 ঘন্টা 40 ঘন্টা চলতে পারে না? এবং এইটা অপারেট করার জন্য একটা লোক লাগে না? কি লাগে লাগবে, তাহলে তার বিল আছে। তো এইটা ওই বাসার সার্ভিস চার্জ বলি না আমরা, সার্ভিস চার্জ, এই সার্ভিস চার্জের মধ্যে পড়বে। সেই জন্য দেখবেন যে কোনো কোনো বাসায় সার্ভিস চার্জ 7,000 টাকা 8,000 টাকা, আবার কোনো কোনো বাসায় সার্ভিস চার্জ নাই। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এই এমার্জেন্সি যে লোড গুলো আছে এগুলো সব এমার্জেন্সির আওতায়। এখান থেকে জেনারেটরের তেল হবে, সার্ভিস চার্জ, এটা ফিক্সড অ্যামাউন্ট করে নেয় ওরা, ঠিক করে নেয় যে কত, ধরেন 6,000 টাকা হইলো, তো এরকম 10টা ফ্ল্যাট আছে, তাহলে তো স্যার গড় করে দিয়ে দেওয়াই দিল। স্যার এটা এটা তো মিটারের মধ্যে যাচ্ছে না, ওটা আলাদা। এটা তো জেনারেটর আছে। জেনারেটর না স্যার স্যার, জেনারেটর চাই তো। তা জেনারেটর দিয়ে তো আপনি ফ্রিজ চালাবেন না, জেনারেটর দিয়ে শুধু শুধু লাইট লাইট। চলবে, ও আচ্ছা। লাইট তো সবাই লাইট আর ফ্যান। আর এখানে স্যার, এটিএসটা থাকবে, তাহলে তো স্যার এই এটিএস যেহেতু আমরা ব্যবহার করব, এখন জেনারেটর যদি অফ, এখন আমাকে লাইটিং লোড চালাতে ওই হবে। লাইনে এটা চলবে, এলএন দিয়ে ওই চলবে। লাইনে সরাসরি কারেন্টের লাইন যাবে। ইনপুটে আসবে, ওই- কিন্তু ওই ওই বিলটা লাইনে কি কোনো কাউন্ট মিটার হবে? থাকবে না। লাইটিং লোডের ইনপুটে কোনো মিটার থাকবে না, আউটপুটে না। পাওয়ার লোডের শুধু মিটার দিব। হ্যাঁ। এখন যদি মিটার দেন তাহলে দুইটা করে মিটার স্থাপন করতে হবে আপনাকে। যদি মনে করেন যে দিব আমি মিটার দিব, দুইটা করে স্থাপন করতে, তবে আমরা এটা করি না। কারণ দেখা যাচ্ছে যে এমার্জেন্সি লাইট হচ্ছে আপনার রুমে, ধরেন যে এই গোটা বিল্ডিং মিলে আমার কয়টা হবে, কত ওয়াট হবে চেক করেন। খুবই কম। গোটা আর বিল্ডিং স্যার এখন তো কারেন্টই যায় না। হ্যাঁ। ধরেন 5 কিলোওয়াট 5 কিলো এমার্জেন্সি লাইট, এমার্জেন্সি লাইট গোটা বিল্ডিং মিলে, ধরেন যে আমাদের 3টে রুম আছে, ধরেন যে 4টে রুম আছে, 1000 ওয়াট ধরে 1000 ওয়াট হবে কেন? 500 ওয়াট স্যার। শুধুমাত্র লাইট চলতেছে, আর তুমি চলতেছে না। তো এখানে ধরেন যে এই রুমে ধরেন 3টা লাইট, 3 3 6 300 ওয়াট কেন? 3 3 6 ধরেন যে 4 6 24টা লাইট, 24টা লাইট সর্বোচ্চ হলো 30 ওয়াট করে। কত হয় গুণ দেন? 600 সামথিং। 600 ওয়াট, 700 ওয়াট। 700 720। তো 600 ধরে নেবেন। হ্যাঁ, এই 600 ওয়াট চলতেছে। তো প্রতিটা ইউনিট এখন 600 ওয়াট 600 ওয়াট করে চললে সেটা কতক্ষণ চলবে, সারা দিনেই চলে, সেটা যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্ট অনুযায়ী সে কাউন্ট করে একটা বিল, একটা সার্ভিস চার্জ করে দেয়। জি স্যার। আর যদি আপনি বিলও করেন, ধরেন যে এখানে একটা মেরে লাগাইলেন, বিল করলেন, বিল করার পরে তখন কি করতে হবে, যখন জেনারেটর থেকে যখন চলবে সেটার কস্টিং কিন্তু আলাদা, কিন্তু সেটাও তো এই একই লাইনে থাকছে আপনার। এটা স্যার, ডিপেন্ড বুঝছি। করে হচ্ছে আপনার কোথায় ইউজ করবেন, ব্যবস্থাপনার উপর। ব্যবস্থাপনার উপর, এবং একটা লোক থাকবে তার বেতন আছে, জি স্যার। 10,000 12,000। থেকে বেতন আছে। তাহলে কি ওই আরেকটা বিষয় লাইন স্যার, যেখানে সাবস্টেশন নাই, হুম। কিন্তু ওই যে মাদার চাইল্ড মিটার বলে যেটা, একটা 3 ফেজ লাইন ঢুকছে, এই যে এটা হচ্ছে হ্যাঁ, মাদার হ্যাঁ। মিটার, এগুলো হচ্ছে সাব মিটার যেটা। স্যার সার্ভিস 3 ফেজ লাইন ঢোকে, বুঝছেন? হ্যাঁ। মানে মূল একটা মিটার থাকে, হ্যাঁ। ওখান থেকে আবার বিভিন্ন ফ্ল্যাটে আপনার একটা একটা করে মিটার দেয়। দেওয়া। হ্যাঁ। এটা তো যা লোড যে চালাচ্ছে তার তার সেটাই সেটা। দিবে। এখন যদি মনে করেন যে আপনি ফ্ল্যাটে এমার্জেন্সি লোড দিবেন না, সাপোজ একজন নিবে না, তাকে এই লাইন দিবেন না, আপনি এই লাইন থেকে সঙ্গে দিয়ে দিবেন তার লাইন। স্যার ওই লাইনে কি হয়েছে, বিদ্যুৎ মানে জেনারেটর বন্ধ করে দেওয়ার পরে ওকে কারেন্টের লাইনও চলবে। হ্যাঁ ওই চলবে, যে অবশ্যই ATS, চলবে। ওই যে ATS, এই কারেন্টের লাইনে তো কোনো মিটার ওই জায়গায় নাই। না, আমার সার্ভিস না, চার্জ মানে করে আছে। সার্ভিস চার্জ। এখানে তো আপনার লিমিটেড, এখানে তো চাইলে আপনি লোড বাড়াতে পারবেন না, না। স্যার, ওটা তো ওখানে তো অফ থাকবে, অফ থাকে, কিন্তু এখানে আপনি চাইলে লোড বাড়াতে পারবেন কারণ ওখানে তো 3 পিন সকেটে লাইনই দেওয়া হবে না। না। আর পাবে কই থেকে? হ্যাঁ, ওখান থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। ওয়্যারিং আলাদাভাবে করা। ওয়্যারিং সম্পূর্ণ আলাদা, এই বোর্ডও আলাদা। তো
তো বড় বড় করতে গেলে বড় বড় থিঙ্কিং করতে হবে, এটাই